নমস্কার। পদার্থবিজ্ঞানের কয়েকটি খুব জরুরি ধারণা, কাজ, ক্ষমতা আর শক্তি নিয়ে আজ আমরা কথা বলবো। হ্যাঁ, এই তিনটে বিষয় কিন্তু একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। একদম। আমাদের কাছে একটা পাঠ্যপুস্তকের অধ্যায়ের সারসংক্ষেপ আর কিছু প্রশ্নোত্তর আছে, এগুলো আমাদের সাহায্য করবে। আচ্ছা। আমাদের লক্ষ্য হলো এই ধারণাগুলো আর এদের মধ্যেকার যে সম্পর্ক সেগুলো সহজভাবে একটু বুঝে নেওয়া। ঠিক। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি কাজ বা ওয়ার্ক নিয়ে। যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় আর তার স্মরণ ঘটে, তখনই কি কাজ হয়, নাকি আরও কিছু ব্যাপার আছে? না, ঠিক তা নয়। মানে বল প্রয়োগ করলেই হবে না। বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বা ধরুন বলের দিকের উপাংশে বস্তুটার স্মরণ ঘটে, তবেই আমরা বলি কাজ হয়েছে। ও আচ্ছা। এর সূত্রটা হল W = Fs cos θ। এখানে F হল বল, S হল স্মরণ, আর থিটা হল বল আর স্মরণের মধ্যবর্তী কোণটা। ও, এই কোণ! মানে থিটার ব্যাপারটা তাহলে বেশ গুরুত্বপূর্ণ। কেন এটা এত জরুরি? হ্যাঁ, খুব জরুরি। কারণ এই কোণটাই ঠিক করে দেয় যে আপনি যে বলটা দিচ্ছেন তার ঠিক কতটা অংশ বস্তুটাকে সরাতে কাজে লাগছে। মানে কস থিটা অংশটা? একদম। cos θ অংশটাই কার্যকর। আর কাজ কখন শূন্য হয়, মানে কখন কাজ হয় না? কখন? যখন স্মরণ হয় না? হ্যাঁ, যদি স্মরণ S = 0 হয় অথবা বল F = 0 হয়, মানে বলই দিলেন না। অথবা অথবা যদি বল আর স্মরণ একে অপরের সাথে লম্বভাবে থাকে, মানে θ = 90 ডিগ্রি। কারণ কস 90 ডিগ্রি শূন্য। ঠিক। আর মনে রাখার মতো বিষয় হল, কাজ মানে আসলে শক্তির হস্তান্তর, এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক রূপ থেকে অন্য রূপে। শক্তি হস্তান্তর, এটা বেশ ইন্টারেস্টিং। কাজ তো বুঝলাম, কিন্তু এই কাজটা কত দ্রুত হচ্ছে সেইটা বোঝানোর জন্য কি কোনো ধারণা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেখানেই আসছে ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা? হ্যাঁ, কাজ করার হারকেই ক্ষমতা বলে। সোজা কথায় একক সময়ে কতটা কাজ করা হলো। আচ্ছা, মানে পি সমান ডব্লিউটি? একদম। P = WT। আর যদি বস্তুটা ধরুন স্থির বেগে চলে, তাহলে ক্ষমতাকে P = FV দিয়েও লেখা যায়। এখানে V হল বেগ। ওহ আচ্ছা, ক্ষমতার একক তো ওয়াট, তাই না? কিন্তু প্রায়ই শোনা যায় হর্স পাওয়ার, যেমন গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে। ঠিক। ওয়াট হল SI একক। হর্স পাওয়ার একটা পুরনো কিন্তু এখনও বেশ প্রচলিত একক, বিশেষ করে ইঞ্জিনের ক্ষমতা বোঝাতে। ক্ষমতা আসলে বোঝায় কত দ্রুত শক্তি ব্যবহার করা হচ্ছে বা কাজটা কত তাড়াতাড়ি শেষ হচ্ছে। একটা বেশি হর্স পাওয়ারের গাড়ি মানে তার ইঞ্জিনটা একই সময় বেশি কাজ করতে পারে। মানে তাড়াতাড়ি স্পিড তুলতে পারে। হ্যাঁ, অনেকটা তাই। বেশ ভালো। এরপর আসি শক্তি বা এনার্জিতে। কাজ করার সামর্থ্যকেই তো শক্তি বলে। একদম। শক্তি মানে হলো কাজ করার ক্ষমতা বা সামর্থ্য। এর কি বিভিন্ন রূপ আছে? মানে যেমন আলো, তাপ? হ্যাঁ, অনেক রূপ আছে। তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, অনেক। তবে আমরা আজ মূলত যান্ত্রিক শক্তির দুটো রূপ নিয়ে কথা বলছি। যান্ত্রিক শক্তি মানে? মানে গতিশক্তি কাইনেটিক এনার্জি আর স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি। গতিশক্তি এটা তো জানি, বস্তুর গতির জন্য যে শক্তি। E = ½ mv²। ঠিক। M হল ভর আর V হল বেগ। আর স্থিতিশক্তি সেটা কিসের জন্য? স্থিতিশক্তি হল বস্তুর অবস্থান বা তার অবস্থানের পরিবর্তনের জন্য তার মধ্যে যে শক্তি জমা হয়। যেমন? যেমন ধরুন, একটা বস্তুকে যদি অভিকর্ষের বিরুদ্ধে ওপরে তোলা হয়, তাহলে তার মধ্যে যে শক্তি জমা হয় সেটাই হল অভিকর্ষীয় স্থিতিশক্তি। EP = mgh। এখানে h হলো উচ্চতা। হ্যাঁ, m ভর, g অভিকর্ষজ ত্বরণ আর h হল উচ্চতা। স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করলেও স্থিতিশক্তি জমা হয়। আচ্ছা, আর এই গতিশক্তি আর স্থিতিশক্তি কি নিজেদের মধ্যে বদলাতে পারে? অবশ্যই পারে। এটাই তো দারুণ ব্যাপার। একটা ঢিলকে যদি ওপরে ছুঁড়ে দেওয়া হয়, কি হয়? বেগ কমতে থাকে, মানে গতিশক্তি কমে। হ্যাঁ, আর উপরে উঠতে থাকে, মানে স্থিতিশক্তি বাড়ে। ও, আর যখন নিচে নামে? তখন উল্টোটা। স্থিতিশক্তি কমে, গতিশক্তি বাড়ে। এখানেই কাজ শক্তি উপপাদ্যটা খুব কাজের। কাজ শক্তি উপপাদ্য সেটা কি? ওটা বলে যে কোনো বস্তুর ওপর করা মোট কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান, মানে W = ΔE কে।
তার মানে শক্তি আসলে কোথাও হারিয়ে যাচ্ছে না, শুধু রূপ বদলাচ্ছে। এটাই কি শক্তির সংরক্ষণশীলতার নীতি? হ্যাঁ, অনেকটা তাই। তবে এখানে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি সিস্টেমে শুধু সংরক্ষণশীল বল, যেমন ধরুন মহাকর্ষ বল কাজ করে, তাহলে মোট যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল ধ্রুবক থাকে, সংরক্ষিত থাকে। কিন্তু বাস্তবে তো অন্য বলও থাকে, যেমন ঘর্ষণ। ঠিক, বাস্তবে প্রায়ই অসংরক্ষণশীল বল, যেমন ঘর্ষণ বা বাতাসের বাধা থাকে। এদের প্রভাবে কাজের পরিমাণটা পথের ওপর নির্ভর করে। আর তখন যান্ত্রিক শক্তি কি কমে যায়? হ্যাঁ, তখন মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না। কিছুটা শক্তি যেমন ঘর্ষণের ফলে তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। মানে অপচয় হয়। আমরা বলি অপচয়, কিন্তু আসলে শক্তিটা অন্য রূপে চলে যায়। পদার্থবিজ্ঞানের সবচেয়ে মৌলিক নীতিগুলোর একটা হলো এই মহাবিশ্বের মোট শক্তি সবসময় সংরক্ষিত থাকে। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে বা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত করা যায়। এটাই শক্তির নিত্যতা সূত্র। দারুণ, খুব পরিষ্কার হলো ব্যাপারটা। আচ্ছা, আমাদের উৎসে দেখলাম সংঘর্ষ বা কলিশন নিয়েও কিছু কথা আছে। স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, এগুলোর মানে কি? সংঘর্ষ মানে তো দুটো বস্তুর মধ্যে খুব অল্প সময়ের জন্য একটা শক্তিশালী মিথস্ক্রিয়া। এগুলোকে আমরা দুটো মূল ভাগে ভাগ করি। আচ্ছা। একটা হলো স্থিতিস্থাপক বা ইলাস্টিক সংঘর্ষ। এখানে সংঘর্ষের আগে আর পরে সিস্টেমের মোট গতিশক্তি একই থাকে, মানে সংরক্ষিত থাকে। যেমন? প্রায় স্থিতিস্থাপক ধরা যায় বিলিয়ার্ড বলের ধাক্কাকে। আর অস্থিতিস্থাপক? অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক সংঘর্ষে মোট গতিশক্তি সংরক্ষিত থাকে না। কিছুটা শক্তি অন্য রূপে, যেমন তাপ বা শব্দে রূপান্তরিত হয়। উদাহরণ? ধরো, দুটো কাদার দলা একে অপরের সাথে ধাক্কা খেয়ে একসাথে লেগে গেল। এটা একটা পুরোদস্তর অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষের প্রকৃতি বোঝার জন্য আমরা সংঘাত গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ব্যবহার করি। কিন্তু এই সংঘর্ষের ক্ষেত্রে কি কোনো কিছুই সংরক্ষিত থাকে না, মানে অস্থিতিস্থাপক সংঘর্ষে? থাকে। এটাই খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের সংঘর্ষ হোক না কেন, স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক, সিস্টেমের মোট রৈখিক ভরবেগ লিনিয়ার মোমেন্টাম সবসময় সংরক্ষিত থাকে। ও, ভরবেগ সবসময় সংরক্ষিত? হ্যাঁ, গতিশক্তি সংরক্ষিত নাও থাকতে পারে, কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা সংঘর্ষ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য খুবই দরকারি একটা হাতিয়ার। বাহ, তাহলে আমরা কাজ W = Fs cos θ, ক্ষমতা P = WT অথবা FV, গতিশক্তি EK = ½ mv², স্থিতিশক্তি EP = mgh, শক্তির রূপান্তর ও সংরক্ষণশীলতা আর স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষের মূল বিষয়গুলো আলোচনা করলাম। হ্যাঁ, মোটামুটি মূল ধারণাগুলো ছুঁয়ে যাওয়া গেছে। সূত্রগুলো মনে রাখলে ধারণাগুলো বুঝতে সুবিধা হয়। একদম। সবশেষে একটা জিনিস হয়তো ভাবা যেতে পারে। কি? আমরা দেখলাম শক্তি সংরক্ষিত থাকে, শুধু রূপ বদলায়। আবার দেখলাম কিছু রূপান্তর, যেমন ঘর্ষণে তাপ উৎপন্ন হওয়া, সেটা অনেক সময় আমাদের কাজে লাগে না, মানে আমরা সেটাকে শক্তির অপচয় হিসেবে দেখি। এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রতিদিনের জীবনে যেসব যন্ত্রপাতি বা সিস্টেম ব্যবহার করি, সেগুলোকে কিভাবে আরও কার্যকর করে তুলতে পারি, মানে কিভাবে ডিজাইন করলে বা ব্যবহার করলে এই শক্তির অপচয়টা সবচেয়ে কম হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু খুব জরুরি বিষয়। সত্যি ভাবনার বিষয়, কিভাবে আমরা শক্তিকে আরও দক্ষতার সাথে ব্যবহার করতে পারি। দারুণ একটা পয়েন্ট। আজকের মতো এখানেই শেষ করি তাহলে। হ্যাঁ, করা যাক।